হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ডিপার্জেন্সি। আজকে আমরা কোষে দেখি 7.3 যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমরা 7.2 এর যে অঙ্কগুলো ছিল সেগুলো করেছিলাম এবং সেখানে আমরা শূন্যের যে কনসেপ্ট ছিল সেটা বোঝার চেষ্টা করেছিলাম এবং তার একটা ছোট্ট প্রয়োগ দেখেছিলাম। আজকে আমরা এই শূন্যেরই একটা খতরনাক প্রয়োগ দেখতে যাব। আমরা দেখব যে শূন্যর যে কনসেপ্ট সেটা প্রয়োগ করে আমরা কিভাবে ভাগ না করেই ভাগশেষ বার করতে পারছি। শুনতে খুব মজাদার লাগছে যে ভাগ না করেই ভাগশেষ কীভাবে বার করব। তো দেখো, ফার্স্টের যে অঙ্কটা আছে সেটা আমি পড়ছি এবং পড়ার পর আমরা দেখব যে এই অঙ্কটা করার জন্য আমাদের কী কী কনসেপ্ট লাগবে, তারপরে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো দেখো, এখানে বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এই গোটা সংখ্যামালা যেটা আছে, আমি আর পড়লাম না, কি আছে, কে যদি একবার এইটা দিয়ে, একবার এইটা দিয়ে, একবার এইটা দিয়ে, একবার এইটা দিয়ে ভাগ করি 4 বার, তো প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে। 4 বার ভাগ করব তো 4টে ভাগশেষ থাকবে। তো ছোটোবেলায় আমরা পড়েছিলাম 3-4-এ যে কীভাবে ভাগশেষ বার করতে হয়, ভাজ্য ভাজক এই জিনিসগুলো সেম একই জিনিস, জাস্ট এখানে পার্থক্য হলো যে এক্স ওয়াই এই ধরনের জিনিস থাকবে, মানে চল থাকবে, মানে বীজগাণিতিক সংখ্যামালা থাকবে। এবার শুধু যদি এইটুকু বলতো যে একে এগুলো দিয়ে ভাগ করো এবং তারপর ভাগশেষ বার করো, তো আমরা এইটে যে কনসেপ্ট শিখেছিলাম সেখানে আমরা শিখেছিলাম যে কীভাবে ভাগ করতে হয় কোনো সংখ্যামালাকে অন্য সংখ্যামালা দিয়ে, সেটা প্রয়োগ করে আমরা ইজিলি এখানে করতে পারতাম এবং আমরা ভাগশেষ বার করতে পারতাম। কিন্তু এখানে দেখো আমাদের বলে দিয়েছে যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে। দেখো, যদি কিছু না বলে দেয়, জাস্ট বলে দেয় যে ভাগ করো এবং ভাগশেষ বার করো, তো তখন আমরা যে কোনো পদ্ধতি ইউজ করতে পারতাম আমাদের যেটা পছন্দ। কিন্তু যদি বলে দেয় যে এই পদ্ধতি প্রয়োগ করে করো, এই কনসেপ্ট ইউজ করেই করো, তো আমাদেরকে তখন সেই কনসেপ্ট ইউজ করেই করতে হবে। তো এখানে আমাদের স্বাধীনতা দেয়নি, আমাদেরকে বলে দিয়েছে যে এইটা ধরেই করো, এটা প্রয়োগ করেই করো। তো এখানে আমরা এই ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করার আগে আমরা জানবো যে ভাগশেষ উপপাদ্য জিনিসটা কী। আর একটা জিনিস, যে ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় না, দেখবে বলা হবে যে এইখানে যে সংখ্যামালাটা আছে, যেটাকে আমরা যে জিনিসটা দিয়ে ভাগ করছি, মানে এটা দিয়ে ভাগ করছি, তো এর যে শূন্য হবে সেই শূন্যটা যদি এইখানে এক্সের বদলে বসিয়ে দিই, তাহলে যে আনসারটা আসবে সেটাই ভাগশেষ। কিন্তু প্রশ্ন হলো কেন? আমাদেরকে জাস্ট পদ্ধতিটা বলে দেয় যে এটার শূন্য বার করো, সেই শূন্যটা এখানে পুট করে দাও, ভাগশেষ বেরিয়ে আসবে। কিন্তু স্যার এটা কেউ বলে না যে কিভাবে, মানে এর শূন্য বার করার মাধ্যমে, সেটা প্রয়োগ করার মাধ্যমে ভাগশেষ বেরানোর কী সম্পর্ক, সেটা আমাদের কেউ বলে না। তো আমরা সেই জিনিসটা জানার চেষ্টা করব, ভিতরে ঢোকার চেষ্টা করব এবং ভিতরে ঢুকে আমরা দেখার চেষ্টা করব যে এক্স্যাক্টলি জিনিসটা কী হচ্ছে। এটা বলতে খুব আফসোস লাগে যে এখনকার শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে যে আমাদেরকে কোনো কিছু মনে রাখাতে এক্সপার্ট করা হচ্ছে, পদ্ধতি মুখস্থ রাখতে এক্সপার্ট করা হচ্ছে, মাইন্ড ওপেন আপ করতে কেউ ইন্টারেস্ট নিচ্ছে না। এমনকি আমরা অনেকেই আছি যারা পদ্ধতিটা মনে রেখে দেয়, মানে মনে রাখার মাধ্যমে বলতে চাইছি যে পদ্ধতিটা পরপর স্টেপ বাই স্টেপ কী কী হচ্ছে সেইটা জানে, কিন্তু পদ্ধতিটা কীভাবে কাজ করছে সেই প্রশ্নটাই করে না, মানে প্রশ্নটা হতে পারে এরকম, সেটাই মানে অনেকে জানে না। তো এখানে আমরা দেখব যে এই ভাগশেষ উপপাদ্য জিনিসটা কি, আর এই শূন্য আমাদেরকে কিভাবে সাহায্য করছে ভাগ না করেই ভাগশেষ বার করতে। আর ওইখানে ওই জিনিসটাও দেখব যে যখন আমরা কোনো ভাজকের মধ্যে শূন্যটা বার করি ভাজকের মধ্যে থেকে, এবং সেই শূন্যটা যখন আমরা ভাজ্যের মধ্যে প্রয়োগ করি, তো সেক্ষেত্রে আমরা ভাগশেষ পেয়ে যাই কেন। তো দেখো, এই জিনিসটা আমরা ছোটোবেলাতেই শিখেছি, 3-4-এই পড়তে আমরা শিখেছিলাম যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এর মানেটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই জানি। তো আমি তাও বলে দিচ্ছি এর মানেটা কী। মানে ধরো 15কে আমরা ভাগ করছি 3 দিয়ে, তো 3×5=15 হবে, এটা পুরো মিলে গেল, ফলে এখানে শূন্য পড়ে থাকবে। তো এবার আমরা এই যে এইখানে যেটা থাকে, দেখো এখানে লিখেছি ভাজক, তার মানে এইটা হলো ভাজক, এইখানে যেটা থাকে সেটা হলো ভাজ্য, মানে এখানে 15টা হলো ভাজ্য, আর এইখানে যেটা থাকে সেটা হলো ভাগফল, এখানে আমরা লিখেছি 5, তো 5 হলো এখানে ভাগফল, আর এখানে যেটা থাকে সেটা বলি আমরা ভাগশেষ, তো এইখানে এইটা ভাগশেষ। এবার দেখো, এই 15টা যদি আমি আবার আনতে চাই, আমরা 15কে ভাগ করলাম 3 দিয়ে, আবার 15টা যদি আনতে চাই তাহলে আমরা কী করব, আমরা এর সাথে এর গুণ করে দেবো, 3×5=15, তাহলেই চলে আসবে। তো
এর সাথে এর গুণ করে দিয়ে চলে আসবে, কোনো প্রবলেম নাই। কিন্তু এর ক্ষেত্রে কী হবে, যখন আমরা 3 দিয়ে 16কে ভাগ করলাম তখন 5 হলো, আর এখানে অবশেষ হিসাবে 1 বেরালো। তো সেক্ষেত্রে আমরা কি করি না, তো এর সাথে এর গুণ করে দিই, তাহলে 3 5 15 হলো, আর যদি 1 যোগ করে দিই তাহলে 16 হয়ে গেল। তো এই জিনিসটাও ভিতরে কেন এক্স্যাক্টলি এরকম হচ্ছে সেটা আমরা জানি, ছোটোবেলাতেই শিখেছি যে কেন এরকম জিনিসগুলো ঘটছে। তো এখানে আমি তাই লিখেছি, যদি 15 বার করতে চাই আবার, তো আমাকে 3কে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে বেরিয়ে আসবে। আর যদি এই 16টা আবার পেতে চাই, তো আমাকে 3কে 5 দিয়ে গুণ করার পর আবার 1 যোগ করতে হবে। এখানে দেখো 3কে গুণ করা মানে 3কে আমরা কি বলছি, ভাজক বলছি, তাই আমরা ভাজক লিখেছি। 5কে বলছি ভাগফল, তাই আমরা ভাগফল লিখেছি। এই দুটো গুণ করেছি এখানে, তো এখানে গুণ চিহ্ন দিয়েছি। আর যোগ, তারপরে আমরা এই ভাগশেষটা করেছিলাম, তো আমরা যোগ হিসেবে ভাগশেষ লিখেছি। তো আমরা যদি এই জিনিসটা করি, তো আবার আমরা এই ভাজ্যটা পেয়ে যাব। এটা আমরা ছোটোবেলাতেই জেনে গেছি। এবার দেখো এখানে এই ভাগশেষ যেটা আছে সেটা শূন্যও হতে পারে, আবার এখানে যে কোনো সংখ্যা হতে পারে, 1 2 3 4 যে কোনো সংখ্যা হতে পারে, আবার শূন্য হতেও পারে। কিন্তু একটা জিনিস যেটা লক্ষ্য করার বিষয় সেটা হলো যে এ কোনো দিন এর থেকে বড় হবে না। কেন হবে না? যদি এ বড় হয়ে যায় তো এ তো আবার একে ভাগ করতে পারবে। ধরো এখানে 10 হয়ে গেল, তো আবার এ ভাগ করবে, 9 হবে। তার মানে এ কোনো দিন এর থেকে বড় হবে না। তার মানে ভাজক সবসময় ভাগফলের থেকে বড়। তার মানে ভাজক সবসময় ভাগ শেষের থেকে বড়। ভাজক সবসময় ভাগ শেষের থেকে বড়, আর বড় যেদিকে হয় সেদিকে আমরা এরকম খোলা দিকটা রাখি। এবার এখানে কি দেখলাম, ভাগশেষ যেটা আছে সেটা শূন্য হতে পারে, তাই আমরা দিলাম শূন্য হতে পারে, সমান চিহ্ন দিলাম একটা। অথবা শূন্যের থেকে বড় হতে পারে, এখানে দেখো 1 আছে, শূন্যের থেকে বড় আছে, তো এখানে শূন্যের থেকে বড় হতে পারে, আমরা ওই সাইনটা দিব। এটার মানে হচ্ছে যে শূন্যের থেকে বড় হতে পারে, আবার এইটার মানে হচ্ছে যে সমানও হতে পারে। এখানে দুটো একসঙ্গে বলা হচ্ছে, মানে দুটো জিনিস একসাথে বলা হচ্ছে। এবার একটা জিনিস আমরা দেখব, সেটা হলো ইন্টারেস্টিং, যে এইখানে দেখবে সংখ্যা অনেক পেয়েছো, 1 2 3 10 15 199 200 1000 এরকম পেয়েছো, কিন্তু এখানে কোনো দিন কি শূন্য পেয়েছো? মানে আমি বলতে চাইছি যে শূন্য দিয়ে কোনো দিন কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। আমি শূন্যকে ভাগ করতে পারবো কোনো সংখ্যা দিয়ে এরকমভাবে, কিন্তু কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, সেটাকে আমি শূন্য দিয়ে ভাগ করতে পারবো না। তারও কারণ আছে। তো শূন্য যেহেতু হবে না, তার জন্য আমরা বলি এটা ধনাত্মকের হবে। যদি শূন্য হতো তাহলে তাও বলতাম আমরা ধনাত্মক, আর যদি শূন্যের কম হতো তাহলে আমরা বলতাম ঋণাত্মক। কেন, আমরা নাম্বার লাইন জানি যে নাম্বার লাইন যেটা থাকে সেখানে এখানে মাঝে থাকে শূন্য, আর এদিকে নেগেটিভভাবে বাড়তে থাকে না, অ্যাকচুয়ালি ওটা কমতে থাকে। -1 থেকে -2 আরও ছোটো। তো এইভাবে -1 -2 থাকে, আর এদিকে +1 +2 থাকে, এভাবে বাড়তে থাকে। তো এখানে ধনাত্মক যে সংখ্যাগুলো বোঝাচ্ছে, তার মানে হচ্ছে যে পজিটিভগুলো, সব যত পজিটিভ আছে সেই সংখ্যাগুলো। এবার আমরা কি শূন্য নিব? দেখো শূন্য না পজিটিভ না নেগেটিভ, কিছু বলা যাবে না ওর। তো এখানে আমরা ধনাত্মক বলতে বুঝি, বেশিরভাগ আমরা বুঝি যে 1 থেকে শুরু করে তারপরে যত সংখ্যা আছে 2 3 4 5 6, যেগুলো আমরা ছোটোবেলাতেই শিখেছি সেগুলো। তা সেই সংখ্যাগুলো আমরা এইখানে পুট করি, কোনো দিন শূন্য পুট করি না, কোনো দিন -1ও পুট করি না। করা যাবে না সেটা না, করা যাবে, কিন্তু শূন্যের ক্ষেত্রে তো করাই যাবে না। কারণ হচ্ছে শূন্য যদি কোনো সংখ্যাকে ভাগ করে, সেক্ষেত্রে সেটা কি আনসার হবে সেটাই বলা যাবে না, অথবা তার আনসারই নাই, দুটোই হতে পারে। মানে আমি যদি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করি, তাহলে যে কোনো সংখ্যা আনসার হতে পারে, অথবা তার আনসারই নাই, দুটোই হতে পারে। এবার যেহেতু শূন্য দিয়ে ভাগ করা যাবে না আর নেগেটিভ দিয়ে করবো না, তার জন্য আমরা বলছি যে ভাজক ধনাত্মক হবে। মানে এখানে যে ভাজকটা আছে সেটা আমরা সবসময় ধনাত্মক সংখ্যা লিখব, +1 +2, কোনো দিন -1 -2 লিখবো না। এবার আমরা আর একটা জিনিস যেটা দেখব সেটা হলো, এটা তো আমরা মানে পাটিগণিতে শিখেছি বা ছোটোবেলায় শিখেছি, এখানে আমাদের বীজগণিতেও কিছু জানতে হবে। সেটা দেখো কি, এক্ষুনি আমি বললাম যে এই ভাজকটা সবসময় বড় হবে এই ভাগশেষের থেকে, এটা পাটিগণিতে। কিন্তু বীজগণিতে আমাদের x y z এই ধরনের জিনিস থাকে, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে বুঝবো যে এটা ছোটো আছে কি বড় আছে? মানে ধরো এখানে থাকলো x-এর পাওয়ার 3 থাকলো, x-এর পাওয়ার, যেমন ধরো এখানেই আমি নিয়েছি উদাহরণে, ধরো x-এর পাওয়ার 3 থাকলো, এখানে -1 থাকলো, আর এখানে দেখো x4 থাকলো।
যদি এখানে 2 থাকতো, এখানে 4 থাকতো এরকম, তাহলে আমরা বলতে পারতাম যে এ ছোটো আছে, এ আরও ভাগ করতে পারবে, এরকমভাবে আরও ভাগ যাবে, যে শূন্য হবে এখানে। কিন্তু এখানে আমরা বলবো কীভাবে যে এ বড় না এ বড়? দেখো, এর উপায় হচ্ছে মাত্রা দেখা। এবার তোমরা যদি মাত্রা জিনিসটাই না জানো তাহলে সমস্যা হবে। আমি ফার্স্টের ভিডিওতে আমি বলেছিলাম যে মাত্রা জিনিসটা কী। তো এখানে দেখো এক্সের পাওয়ার 3 আছে, আর এর মাত্রা হচ্ছে 3, আর এর মাত্রা হচ্ছে 4। যেমন এখানে সংখ্যাটা কোনো দিন ছোটো হতে পারে না এর থেকে, ঠিক তেমন মাত্রা কোনো দিন এখানে ছোটো হতে পারে না এর থেকে। সবসময় এর মাত্রা বড় হবে, এর মাত্রা ছোট হবে। এখানে আমরা সংখ্যা দেখে বিবেচনা করতে পারছি, এখানে আমরা মাত্রা দেখে বিবেচনা করব যে কে বড় কে ছোট। তার জন্য আমি এখানে লিখেছি যে ভাগশেষের মাত্রা সবসময় ছোট হবে কার থেকে? ভাজকের থেকে। ভাজক মানে এইটা, ভাগশেষ মানে এইটা। তো আমরা যে এক্ষুনি জানলাম যে এই যে ফর্মুলা যেটা আছে আমাদের কাছে, সেটার সাহায্যে আমরা কিভাবে, আর শূন্যের সাহায্যে আমরা কিভাবে ভাগ না করেই আমরা ভাগশেষ বার করতে পারবো। তো দেখো, আমি এইটা আরেকবার লিখে নিয়েছি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার ধরো আমি বাই চান্স যদি এই ভাজক কিংবা ভাগফল এই দুটোর মধ্যে একটাকে শূন্য বানিয়ে দিই, শূন্য করে দিই, তাহলে কি হবে? শূন্য যদি করে দিই তাহলে এই গোটাটা গুণ হবে, ফলে শূন্য পড়ে থাকবে। যোগ ছিল যোগ থাকলো, ভাগশেষ ছিল ভাগশেষ, এদিকে তো ভাজ্য থাকছেই। তারপরে দেখো শূন্য যোগ ভাগশেষ মানে ভাগশেষের সাথে শূন্য যোগ করতে হবে, তো ভাগশেষই পাবো, কারণ শূন্যর সাথে যাই গুণ করি সেই সংখ্যা সেই জিনিসটাই পড়ে থাকে, তো এখানে ভাগশেষ পড়ে থাকবে। এখানে একটা দেখো ইন্টারেস্টিং জিনিস যেটা মজার, সেটা কি? আমরা যেই মাত্র শূন্য করলাম তখন কি হলো? ভাজ্য যেটা ছিল সেটাই ভাগশেষে পরিণত হয়ে গেল। মানে ভাজ্যর যা মান হবে, যদি ভাজ্য 2 হয় তো ভাগশেষও 2 হবে, যদি ভাজ্য 4 হয় তো ভাগশেষও 4 হবে। আমরা এটা ছোটো একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করবো যে এরকম হচ্ছে কেন। এটাকে শূন্য করলাম বলে এ আর এ সমান হয়ে গেল কেন? এটাকে শূন্য করলাম বলে আমাদের এইখানে যে থাকছে আর এইখানে যে থাকছে সে সমান হয়ে গেল। এইখানে যে থাকছে 15 আর এইখানে যে থাকছে সেটা সমান হয়ে গেল। এখানে তো সমান না, এখানে 15 আছে, এখানে 0 আছে, কিন্তু সমান হয়ে যাচ্ছে কেন? দেখো, তো ধরো আমি 6কে ভাগ করছি 0 দিয়ে, 0 কি কোনো দিন 6কে ভাগ করতে পারবে? দেখো, ভাগ করা মানে হচ্ছে এখানে এমন কি সংখ্যা নিব যাতে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার গুণ করে এখানে যে সংখ্যাটা আছে সেটা পাওয়া যায় বা তার কাছাকাছি যাওয়া যায়। যেমন এইখানে দেখো, এর সাথে এর গুণ করে তবেই তো আমি 15 পেলাম। এখানে জানি আমরা 15, 5-এর সাথে 3 গুণ করে 16 পাবো না, কিন্তু কাছাকাছি যেতে পেরেছি। হয় কাছাকাছি যেতে হবে, এই 16-র কাছাকাছি গেলাম 15 ইউজ করে, অথবা পুরো মিলে যাবে, এরকম হবে। ভাগের এটাই উদ্দেশ্য। এবার আমরা যদি এখানে 2 নিই, 2-এর সাথে 0 গুণ করলে সে 0 হবে। 4 নিই, 4-এর সাথে 0 গুণ করলে 0ই হবে। 1 কোটি নিই, তাও তার সাথে 0 গুণ করলে 0ই হবে। ফলে 6-এর সাথে যদি 0টা বাদ যায় তখন 6ই পড়ে থাকবে এখানে। দেখো, যা ছিল ভাজ্য, ভাগশেষ সেটাই। কেন? কারণ 0 একে ভাগই করতে পারেনি। এই কারণেই যেটা ভাজ্য থাকছে সেটা ভাগশেষে সমান হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের জানাটা খুবই দরকার যে এক্স্যাক্টলি কী কারণে এই রিলেশনশিপটা আসছে। আমাদের স্কুলে তো এই রিলেশনশিপটাই তো বলে না যে এইভাবে আসে, ডাইরেক্ট পদ্ধতি শিখিয়ে দেয়, তারপরে তো এইগুলো তো আরোই বলে না। আচ্ছা, যখনই আমি বললাম যে যদি ভাজক বা ভাগফল এই দুটোর মধ্যে যদি একটা শূন্য হয়ে যায় তো ভাজ্য আর ভাগশেষ সমান হয়ে যাবে। এবার এখানে দেখো, এই শূন্য ভাজক না নিয়ে শূন্য যদি আমি ভাগফল নিতাম তাও সে একই হতো, কেন এই টোটালটা গুণ হয়ে শূন্যই থাকতো। এবার আমি যেটা বলছি যে আমি কি উল্টোভাবে বলতে পারি না? মানে আমি বলছি শূন্য যদি ভাজক হয় বা ভাগফল হয় তাহলে ভাজ্য আর ভাগশেষ সমান হয়ে যাবে। এবার আমি এটাও তো বলতে পারি যদি ভাজ্য আর ভাগশেষ সমান যদি হয় তাহলে এই ভাজক আর ভাগফলের মধ্যে যে কোনো একটা বা দুটোই শূন্য হতে পারে। মানে উল্টো করেও আমরা বলতে পারি জিনিসটাকে। তো এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। মানে যে কোনো জিনিস যখন আমরা পড়বো ম্যাথামেটিক্সে বিশেষ করে, তো সেক্ষেত্রে আমরা তার উল্টো জিনিসটাও মনে রাখবো, বা তার সাথে অন্য কী জিনিসের কানেকশান আছে সেটাও মনে রাখবো। এই কানেকশানগুলো যত করবে তত দেখবে মনেই কম রাখতে হবে। এটা মনে রাখবো বলছি, বলাটা ভুল অবশ্যই। এখানে মনে কম রাখতে হবে যদি আমরা ম্যাচিং খুঁজে পাই, যদি আমরা মিল খুঁজে পাই, যদি আমরা কানেকশান পাই। তারপরে এখানে দেখো,
আমি একটা সংখ্যামালা নিয়েছি, এই সংখ্যামালাটা তোমাদের বইয়েই আছে, ফার্স্ট যে অঙ্কটা আছে আমি এই সংখ্যামালাটাকে এইটাতে ভাগ করছি, নর্মাল ভাগ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে পাটিগণিতে তো দেখলাম, পাটিগণিতে মানে যেখানে এক্স ওয়াই জেড থাকে না সেখানে এই ধরনের জিনিস কাজ করছে যে এইটা শূন্য হয়ে গেলে এইটা সমান সমান এইটা। এবারে আমরা দেখার চেষ্টা করব বীজগণিতে কি এরকমই জিনিস ঘটে নাকি আলাদা জিনিস ঘটে। আলাদা জিনিস তো ঘটবে না, বীজগণিতে জাস্ট এক্স ওয়াই জেড এই ধরনের জিনিস থাকে। পাটিগণিতের মতোই কনসেপ্ট সেম, বীজগণিতে যে উৎপাদক থাকে আমরা পাটিগণিতে যে উৎপাদক শিখেছি সেম, লসাগু গসাগু যেগুলো থাকে বীজগণিতে সেগুলোও সেম, যেগুলো সরলীকরণ থাকে বীজগণিতে পাটিগণিতে যেভাবে শিখেছি সেম, কিচ্ছু আলাদা না। আমাদেরকে জাস্ট বলা হয় না যে পাটিগণিত আর বীজগণিতের মধ্যে কোনো পার্থক্য নাই। বীজগণিতে জাস্ট আমরা এমন ভাবছি যে ওই সংখ্যাটা নাই ঠিক আছে, কিন্তু ওই সংখ্যাটার বদলে আমরা যদি এক্স ওয়াই নিই তার সাথে যদি কাজ করি তো সেটা একই জিনিস বেরাবে, অ্যান্সার একই হবে। এবার দেখো, তো এইটাকে যখন আমি ভাগ করলাম এইটা দিয়ে, এইটে যেভাবে ভাগ করেছি সেইভাবে আমি তা একবার বলে দিচ্ছি ছোট্টভাবে। একে দেখো, এখানে দেখো এইটাকে কাটার প্ল্যান করতে হবে প্রথমে, এইটাকে ফার্স্টে যে থাকবে। এবার এইটাকে কাটার জন্য এইটা আমরা জানি যে এখানে যে জিনিসটা থাকে সেটাকে ভাগ করার জন্য এই সংখ্যাটার সাথে এইখানে যে থাকে তার গুণ করতে হয়, এখানে যে থাকে তার সাথে এর গুণ করতে হয়, দিয়ে এইখানে যে জিনিসটা থাকে তার কাছাকাছি যেতে হয় বা কেটে দিতে হয় সেটাকে পুরোপুরি। এবার এখানে দেখলাম এটাকে কাটার প্ল্যান যদি করি তাহলে আমার এখানে এক্স আছে, এখানে এক্স কিউব আছে, তো কাটতে পারবে না, এ বড় এ ছোটো, ক্ষমতা নাই। তো আমাকে একে এক্স কিউব বানাতে হবে। একে এক্স কিউব করার জন্য আমাকে আরও দুটো লাগবে স্কোয়ার, সরি দুটো স্কোয়ার বলছে, দুটো পাওয়ার লাগবে, 2 পাওয়ার লাগবে, কোনো এর 1 আছে, এর 3 আছে, আরও 2 লাগবে, দুজনকে লাগবে একে মারার জন্য। তো আমি 2 নিলাম, এক্সের পাওয়ার 2 নিলাম। এবার এক্সের স্কোয়ার যখন করলাম তখন তার সাথে এর যখন গুণ হবে এরও তাই গুণ হবে, তারও কারণ আছে, আমি এখানে আর ডিটেলে যাচ্ছি না যে কেন গুণ, এর সাথে যখন এর গুণ হচ্ছে তো এখন এরও গুণ হচ্ছে, সেগুলো আমরা অলরেডি এইটা শিখে এসেছি। এবার যখন এটা গুণ করলাম এর সাথে তখন এরকম ধরনের জিনিস এলো। এবার এইটা কী করতে হয় না, তো বিয়োগ করতে হয়, আমরা জানি বিয়োগ করি, যেমন ওখানে 16 থেকে 15 বাদ দিয়েছিলাম দিয়ে 1 পেয়েছিলাম, বিয়োগ করেছিলাম, সেরকমই এখানেও আমরা বিয়োগ করব। তো আমরা বিয়োগ চিহ্ন দিলাম। দেখো এখানে বিয়োগ করা মানে যে বিয়োগ চিহ্ন দিতে হবে সেটা না, বিয়োগ করা মানে বিয়োগ সাইন দিতে হবে, মাইনাস দিতে হবে। আর ওই মাইনাসের জন্য এখানে যা যা সাইন থাকবে পরবর্তীকালে সব উল্টে যায়, ডিটেলে যাচ্ছি না আর। দিয়ে দেখো এখানে মাইনাস থেকে প্লাস হয়ে গেল, এটা তো পুরো কেটে গেল, এর প্লাস আছে আর এর দেখো প্লাস ছিল কিন্তু চেঞ্জ করে মাইনাস করে দিয়েছি, ফলে কেটে গেল। এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস, তো মাইনাস হলো, মাইনাস 3 থেকে 2 বার দিলে 1, একটা এক্স লিখেছি, আর এখানে 3 বড় তার মাইনাস সাইন, তো এখানে মাইনাস। তো এইভাবে যখন করলাম তো এইটা পড়ে থাকলো। এবার আমাদেরকে একইভাবে এখানে দেখতে হবে এর এক্স স্কোয়ার আছে, এর শুধু এক্স আছে, কী দিয়ে গুণ করলে আমার এক্স স্কোয়ার চলে আসবে, তো আমি দেখলাম এক্স দিয়ে গুণ করলে, তো আমি এক্স দিয়ে গুণ করলাম তো এরকম হলো। এটাও কাটলো, এবার এটাও কেটে গেল, দুটোই কেটে গেল। তো এবার 5 পড়ে থাকলো, 5 হচ্ছে ভাগ শেষ। এবার একইভাবে আমরা যেমন ওখানে করেছিলাম যখন 3 দিয়ে 16কে ভাগ করছিলাম তখন আমরা বলেছিলাম যে 5 × 3 + 1 ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে কি আমরা সেই জিনিসটা করতে পারবো না, যেমন এখানে করেছিলাম, এইটার সাথে এটা গুণ করে এটা যোগ করে আমরা এটা পাচ্ছিলাম, তাহলে আমরা এটাকেই জাস্ট এদিকে এনে এটা আবার লিখেছি এখানে, মানে 16 পেতে গেলে এই জিনিসগুলো করতে হবে। তো এখানেও সেম টু সেম তাই, এইটা আবার যদি আমি ব্যাক করে পেতে চাই তো আমাকে একে গুণ করতে হবে আর যেটা বেরাবে তার সাথে এর যোগ করতে হবে। তো আমি এখানে তাই করেছি, সেম টু সেম তাই করেছি। এবার দেখো এইখানে আমরা দেখছিলাম যে একে 0 বানাতে হবে, 0 করতে হবে ভাজককে, তবেই গিয়ে আমার ভাজ্য সমান সমান ভাগশেষ হচ্ছিল। এবার এইখানে দেখো, এইখানে এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তো আমাকে এই ভাজ্য সমান সমান ভাগশেষ এটা বার করার জন্য এদের দুজনের মধ্যে একজনকে 0 করতে হবে। এবার আমি যদি এই গোটাটার বদলে এটা ধরে নিই, যেমন আমরা 7.2 দেখেছিলাম যে এই গোটাটা বারবার লিখি না কেন, দেখো বারবার যদি লিখি তাহলে টাইম ওয়েস্ট, প্লাস আমরা বোর হয়ে যাই এতবার লিখে লিখে বেকার। তো আমরা এই গোটাটার বদলে আমরা এটা লিখে নিয়েছি এফএক্স। এবার দেখো এইটার জন্য যদি এফএক্স লিখি, কেন আগের বার বলেছিলাম যে এফএক্স লিখতে পারি, পিএক্স লিখতে পারি, যা খুশি লিখতে পারি, তো আমরা এখানে এফএক্স লিখলাম কারণ এফ আর ফাংশন, তো এখানে এফএক্স লিখলাম। এবার এইটাকে তাহলে কি এফএক্স লিখবো, তাহলে তো এ ম্যাচিং হয়ে গেল, গন্ডগোল হয়ে যাবে,
তার জন্য আমরা লিখিনি, তার জন্য আমরা এটাকে জি এক্স লিখেছি। আর এটা ভাগ ফল, এটাকে আমরা কিউ এক্স লিখেছি। আর এটা হচ্ছে ভাগশেষ, এটাকে আমরা আর এক্স লিখেছি। যদিও কারণ আছে, এই যেটা ভাগশেষ থাকে সেটাকে আমরা ইংলিশে বলি রিমাইন্ডার। ওই রিমাইন্ডারে আর এর জন্য আমরা আর লিখেছি এখানে। আর ভাগ ফল যেটা থাকে সেটাকে আমরা ইংলিশে বলি কোশেন্ট, কিউ দিয়ে শুরু, তার জন্য আমরা কিউ লিখেছি এইভাবে। এবার আমি চাইছি এই ভাজক যেটা আছে সেটাকে শূন্য করতে, তাহলে এটা শূন্য করে দিলাম। তা এটা বসলো, যোগ চিহ্ন হবে, এটা বসলো, আর এটা তো আছেই, বারবার এখানেই বসবে। এবার এটার সাথে যখন এর গুণ হবে তখন শূন্য হয়ে যাবে অবশ্যই, কারণ আমরা জানি শূন্যের সাথে যে কোনো সংখ্যার গুণ করি না কেন, সে এক্স ওয়াই হোক বা নর্মাল সংখ্যাই হোক, এক্স ওয়াই জেড হোক বা নর্মাল সংখ্যাই হোক, শূন্যের এত পাওয়ার যে সবকে শূন্য করে দিতে পারবে। শূন্য হলো, আর এটা পড়ে থাকলো। এবার এটার সাথে এটা যখন যোগ হবে তখন আর এক্স পড়ে থাকবে, আর এদিকে এফ এক্স পড়ে থাকবে। এফ এক্স রিপ্রেজেন্ট করছিল এই যে এইটাকে, যেটা হচ্ছে ভাজ্য, আর রিপ্রেজেন্ট করছিল 5কে, যেটা হচ্ছে ভাগশেষ। তার মানে এখানেও দেখা যাচ্ছে যে ভাজ্য যেটা আছে সেটা ভাগশেষেরই সমান। কিন্তু প্রবলেম কী হলো দেখো, x-2 আছে, এইখানে আমরা একে শূন্য বানাবো কিভাবে? এখানেই আমাদের সাহায্য লাগবে এবার শূন্যের কনসেপ্ট। আমি যেটা বলছিলাম যে শূন্যের একটা খতরনাক ইউজ আছে, যদি শূন্যের কনসেপ্টটা আমরা না জানতাম তাহলে আমরা এই x-2 এটাকে gx ধরেছি, যেটা একই জিনিস, তো এটাকে আমরা শূন্য বানাতে পারতাম না, ক্ষমতা ছিল না আমাদের শূন্য বানানো। কিভাবে বানাবো? তো x-2কে শূন্য বানানোর জন্য আমাদের শূন্যের কনসেপ্ট লাগবে, এইখানে আমাদের শূন্যের কনসেপ্ট লাগবে। তো এই শূন্য করার জন্য আমরা কি করলাম না, তো x-2 এর শূন্য বার করলাম। এবার আমরা শূন্য অলরেডি জেনে গেছি যে শূন্য কীভাবে বার করতে হয়। তো x = 2 হলো, এই 2টা এদিকে চলে গেল। এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ডাউট থাকে, সেটা কি দেখো, সেটা হলো যে এইখানে শূন্য যখন নিলাম তখন সেই শূন্যটা দিয়ে যদি আবার একে ভাগ করি তাহলে তার মানে তো শূন্য দিয়ে ভাগ করা হয়ে যাচ্ছে। আর আমি একটু আগেই বলেছিলাম যে শূন্য দিয়ে কাউকে ভাগ করতে পারবো না, সেক্ষেত্রে আনসারই বেরায় না, অথবা সেটা আনডিটারমিনেন্ট বা ইনডিটারমিনেন্ট হয়ে যায়, মানে বলাই যাবে না যে আনসার কী হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, অথবা আনসারই নাই, যে কোনো একটা। তবে অনেক ম্যাথমেটিশিয়ান ভাবে যে এটা যে কোনো সংখ্যা হতে পারে, তবে কেউ অনেকে ভাবে যে এটার কোনো আনসার নাই, দু রকমই থাকে এর। তো এবার দেখো এখানে তাহলে আমি শূন্য লিখলাম কেন, ডাউট থাকতে পারে। তো এইখানে আমরা শূন্য নিইনি, আমরা এটাকে শূন্য বানাচ্ছি না, মানে আমরা জাস্ট জানার চেষ্টা করছি যে এক্সের কোন মান যে মানের জন্য শূন্য হয়ে যাবে। এর মান কিছু যা খুশি থাকতে পারে, এখানে এর মান যা খুশি থাকতে পারে। তোমরা চেক করবে এইখানে এক্সের বদলে একবার 1 নেবে। তো আর একটা জিনিস মনে রাখবে, এইখানে যদি এক্সের বদলে 1 নিই তো প্রত্যেকটা জায়গায় এক্সের বদলে 1 নেবে। যদি এখানে 2 নিই তো প্রত্যেকটা জায়গায় 2 নেবে। 3 যদি নিই তাহলে প্রত্যেকটা জায়গায় 3 নেবে। এরকমভাবে করে দেখবে এই জায়গাটাতে প্রত্যেকবার এখান থেকে যে মান বেরাবে আর এখান থেকে যে মান বেরাবে সেটা সমান হবে, তার জন্য আমরা সমান চিহ্ন দিয়েছি। যাই সংখ্যা নিই না কেন প্রত্যেকটা ক্ষেত্রে একই বেরাবে। এবার যেটা বলছিলাম যে এখানে শূন্য ইউজ মানে বার করব, তার জন্য আমরা শূন্যের যে কনসেপ্ট আছে সেটাই ইউজ করব। আর এখানে আমরা পরিষ্কার দেখতে পেলাম যে এইখানে যখনই আমরা শূন্য করে নেব এই ভাজককে, তখন ভাজ্য আর ভাগশেষ সমান হয়ে যাবে। তো এই কনসেপ্ট, এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদেরকে বিল্ড আপ করতে হবে যে কেন এক্স্যাক্টলি কী কারণে যখন আমরা শূন্য বার করছি কার, ভাজকের, সেই নাম্বারটা যদি আমরা এদেরকে পুট করি তাহলে শূন্য বেরিয়ে আসবে, ভাগশেষ বেরিয়ে আসবে। এবার একটা যেটা ইন্টারেস্টিং আমি যেটা বলছি সেটা দেখো, শুনো। এইখানে আমরা জানি এর শূন্য বেরালো কত, 2। এবার আমরা যদি এটাতে 2 পুট করি, 2 যদি পুট করি এইটাতে প্রত্যেকটাতে, তাহলে দেখবে যে আনসার আসবে সেটা এই 5 হবে। এখানে যেহেতু 5 আছে এইখানে 5 বেরাবে, এই গোটাটা মিলে 5 বেরাবে। কেন? কারণ এটা তো শূন্য হয়ে গেল। আর একবার আমি ভালো করে বলে দিচ্ছি যে এইখানে এক্সের ভ্যালু যেটা আমরা লিখবো, যেটা শূন্য বার করবো এই সংখ্যা মারাটার, সেই সংখ্যাটাই কিন্তু এখানে বসাতে হবে। অন্য সংখ্যা বসালে কিন্তু এই ভাজ্য সমান সমান ভাগশেষ হবে না। কেন? কারণ অন্য যদি সংখ্যা নিই তাহলে তো এইটা শূন্য হবে না। এটা যদি শূন্য এখানে না হয় তাহলে এর সাথে গুণ হয়ে কিছু তো জিনিস থাকবে। এবার কিছু জিনিসের সাথে যখন আর এক্স গুণ হবে তখন কিন্তু ভাগশেষ আর এই ভাজ্য সমান হবে না। বোঝা গেল কী বললাম? এখানে শূন্য হয়েছে বলেই এই ভাগশেষ যেটা আছে সেটা ভাজ্যের সমান হয়েছে। আর যদি এটা শূন্য না হতো, কিছু জিনিস থাকতো তো এখানে সেই জিনিসটা পড়ে থাকতো।
তো এখানে স্যাররা যেটা বলেন যে এর শূন্য বার করো এবং সেটা এখানে পুট করে দাও, তাহলেই ভাগশেষ বেরিয়ে আসবে। সেটা আসলে কিছু না, এইখানে এই জিনিসগুলো করছে। এটা শূন্য করার ফলে এটা শূন্য হয়ে যাচ্ছে, ফলে আর এক্স মানে ভাগশেষ আর ভাজ্য সমান হয়ে যাচ্ছে। আমাদেরকে এই ধরনের জিনিসগুলো বিল্ড আপ করতে হবে, এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করতে হবে, তবেই আমাদের মানে মঙ্গল হবে। আর এই ধরনের জিনিসগুলো না বুঝে প্লিজ করার চেষ্টা করো না, নিজের সাথে এরকম বড় ধরনের একদম গাদ্দারি করো না, এতে জীবনে বহুত প্রবলেম আসতে পারে। এবার আমরা সত্যি করে চেক করে দেখব, যদি ওই দুইটা, ওই যে ভাজ্য যেটা বলছিলাম এক্সে কিউব মাইনাস 3x যেটা ছিল, যেটাকে আমরা ভাগ করছিলাম, সেটাতে যদি বসায় তাহলে কি সত্যি করে 5 আসবে? এখানে যেমন দেখলাম আমরা ভাগ করলাম, ভাগফল 5 আসছিল। তো ওই দুইটা যেটা আমরা এর শূন্য বার করেছি এখানে, সেই দুইটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি সত্যি করে 5 আসবে? সেটা চেক করা যাক একবার। তো দেখো এখানে বসেছি, তো এটা ক্যালকুলেশন করার পর, এটা ক্যালকুলেশন করে নেবে, আমি আর বলছি না ক্যালকুলেশন কীভাবে হলো, কেন এটা খুব ইজি। ক্যালকুলেশন করার পর সত্যি করে দেখা যাচ্ছে যে ভাগ শেষ সেটাই বেরোলো, মানে আমরা ভাজ্য যেটা ছিল সেইখানে দুইটা বসালাম, ফলে যে আনসারটা বেরোলো সেটা ভাগ শেষেরই সমান। তো তাই তো হওয়া স্বাভাবিকই, কেন আমরা এখানে পুরো ম্যাথামেটিক্যালি প্রমাণ করে দেখিয়ে দিলাম যে তাই হবে। এবার আমরা যেটা জিনিস জানবো সেটা হচ্ছে ভাগশেষ এই উপপাদ্য জিনিসটা যেটা বললাম সেটা কি। এতক্ষণ ধরে যে জিনিসটা আমরা আলোচনা করলাম সেটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তাও আমরা একবার বইয়ে কি বলছে সেটা দেখে নেব। দেখো এখানে কি বলছে, অর্থাৎ বাদ দাও, যদি এফ এক্স এবং জিএক্স বলতে ওই ভাজকের কথা বলা হচ্ছে, এফ এক্স বলতে ভাজ্যের কথা বলা হচ্ছে, দুটি বহুপদী সংখ্যামালা হয়, যদি দুটো বহুপদী সংখ্যামালা হয় এবং জিএক্স শূন্য যদি না হয়, দেখো এখানে একটা জিনিস বলছে, যদি শূন্য না হয় তাহলে কি হবে, তাহলে দুটি অনন্য মানে আলাদা আলাদা ইউনিক আলাদা আলাদা আমরা বহুপদী সংখ্যামালা কিউএক্স এবং আর এক্স পাবো। দেখো এখানে কি বললো যদি বাই চান্স এখানে এইটা শূন্য না হয়, এই যে এইটা, তাহলে তো এই টোটালটা পড়ে থাকবে, এখানে 5টা তো থাকবেই, কিন্তু টোটালটাও পড়ে থাকবে, মানে এই কিউ যখন শূন্যের সাথে গুণ হয়ে যাচ্ছিলো তখন শূন্যে পরিণত হচ্ছিলো, তখন আর শূন্যতে পরিণত হবে না, কিউ এক্সটা থেকেই যাবে। এবার কিউ এক্সটা থেকে গেল, তাই এখানে সেটাই বলছে যে কিউ এক্সটা পড়ে থাকবে, আর আর এক্স তো আমাদের আছেই, সেটাও পড়ে থাকবে। তার জন্য আমরা বলছি যে এফ এক্স মানে ভাজ্য সমান সমান জিএক্স মানে ভাজক ইন্টু কিউ এক্স মানে ভাগফল যোগ আর এক্স মানে ভাগ শেষ, যেখানে আর এক্স সমান সমান 0 অথবা আর এক্সের মাত্রা জি এক্সের মাত্রা থেকে বেশি। এই যে বেশি, এটা তো আমরা দেখলামই যে আর এক্সের মাত্রা জি এক্সের মাত্রার থেকে কম হবে, আর জি এক্সের যে মাত্রা সেটা বেশি হবে, সেটা আমরা দেখলামই। এইখানে যে জিনিসটা বললো একটু কনফিউজ হতে পারো তোমরা, সেটা কী বলছে দেখো, আর এক্স শূন্য হবে, যদি আর এক্স শূন্য হবে মানে কি, আমরা এখানে 5 দেখলাম, আর এক্স এখানে 5 বেরিয়েছে আমাদের আর এক্স, মানে এখানে বলতে চাইলো যদি এইটা আর এইটা পড়ে থাকে, শূন্য যদি না হয় গুণ করার পর, তো তাহলে কিউ এক্স পড়ে থাকবে, আর এক্সটাও পড়ে থাকবে, কিন্তু এখানে আর এক্স পড়ে থাকবে, তার ভ্যালু শূন্য হবে। কেন শূন্য হবে আর এক্সের ভ্যালু? কারণ হচ্ছে দেখো, যদি আমি 3 দিয়ে যদি 15কে ভাগ করি, 3 দিয়ে যদি 15কে ভাগ করি তাহলে 5 পাবো, আর এখানে 15 পাবো, তাহলে ভাগশেষ কী পেলাম? শূন্য। যদি তাই হয়, ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে আমাদের কি পড়ে থাকবে? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো এখানে কি বললো, যদি এই যে জিএক্স যে আছে সে যদি শূন্য না হয়, এখানে শূন্য হয়েছিল বলেই এই জিনিসটা হচ্ছিল, এরা দুই না সমান, যদি শূন্য না হয় তাহলে এরকম ধরনের সিচুয়েশান আসবে। কীরকম ধরনের সিচুয়েশান? যেখানে আমাদের ভাগশেষ শূন্য হবে, কেন পুরো ভাগ করে দেবে তো, অথবা একও আসতে পারে, ভাগশেষ শূন্য হতে পারে অথবা একও আসতে পারে, তাই না? এবার শূন্য হওয়ার মানে কি সেটা দেখো ভালো করে। শূন্য হওয়ার মানে এই দুটো গুণ করলে এটা পাওয়া যাবে, এই দুটো গুণ করলে এটা পাওয়া যাবে। এবার আমি একটা জিনিস দেখাচ্ছি, 15কে আমি কি এইভাবে লিখতে পারবো না? লিখতে পারবো অবশ্যই, সেটাই লিখছি। তো এটা আমি কী করলাম? এটা আমি উৎপাদকে ভাঙলাম, 15কে আমি উৎপাদকে ভাঙলাম, ছোটোবেলায় এইভাবে করেছো, ওই জিনিসই এই দুটো গুণ, তো ওই জিনিসটাই এখানে করলাম, আমরা উৎপাদকে ভাঙলাম।
তার মানে আমরা বলতে পারছি যদি বাই চান্স আর শূন্য হয়ে যায় তাহলে যে দুটো আমরা পাবো মানে একটা ভাজক একটা ভাগ ফল, সেই দুটো উৎপাদক হবে কার? ভাজ্যের। যেমন এখানে আমরা পাচ্ছি। তো এই জিনিসটাই ওখানে বলা হচ্ছে যে এ যদি শূন্য না হয় তাহলে এ শূন্য হতে পারে, আবার একও হতে পারে, দুইও হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। শূন্য হওয়া মানে হচ্ছে এ আর এর গুণ মানে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। এ হচ্ছে এর উৎপাদক, এ হচ্ছে এর উৎপাদক। এবার উৎপাদক ব্যাপারটা কি সেটা আমরা একটু পরে আরও ডিটেল আলোচনা করব। তো সেটা যখন পরে অঙ্কগুলো থাকবে, দেখবে উৎপাদকের অঙ্ক আছে এখানে, তখন এর একটু ডিটেল আলোচনা করে নেব। যাই হোক, এইটুকু যখন আমরা জেনে গেলাম, এবার আমরা আরামসে করতে পারবো। এবার দেখো, এই জিনিসগুলো যদি তোমরা না জানতে তাহলে ডাউট থেকেই যেত। করতে তো পারতে ওই মুখস্থ করে পদ্ধতি, কিন্তু এইভাবে রিস্ক নিও না, জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াও, এতে প্রচুর হেল্প হবে। তো এরপর আমরা এটাকে আর ভাগ করব না, আমরা এই ভাগ শেষ উপপাদ্যটা ইউজ করে করব। এবার আমরা 2-এর যে অঙ্কটা আছে, মানে 1-এরই 2 নম্বরেরটা, এটা তো করলামই, 2-এর অঙ্কটা করব। তো এখানে দেখো, প্রথমে আমরা একটা রাফ টাইপের একটা মানে রাফে করে জিনিসটা করে তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে এটাকে কিভাবে খাতায় সুন্দরভাবে লিখব। প্রথমে আমরা রাফে করব। দেখো, আমি তোমাদেরকে এইটা বলার চেষ্টা করব যে অঙ্কটাতে যে ভাষা ইউজ করব সেগুলো ইউজ করব কিভাবে, সেটাও ইম্পর্টেন্ট। অনেকে কী হয় না, তো অঙ্ক করে নেয়, যে কী লিখবো সেটা বুঝতে পারে না, বোঝার কিছুই নেই। অঙ্কতে মানে এমন ডিমান্ড থাকে না যে বাংলার মতো অত সুন্দর লেখো, অত সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করো। জাস্ট অঙ্ক এইটুকুই চাই তোমার কাছে, যে তুমি যেটা করলে সেটা ছোট্ট করে একটু লিখে দাও। তো এখানে দেখো, x+2 আছে, এটা হচ্ছে gx। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে, সেটা রিকগনাইজ করা, মানে বোঝা। এইটা যেটা আছে এটাকে ভাগ করতে বলেছে, তার মানে এটা কী হবে? ভাজ্য, ভাজক, ভাগফল কোনটা হবে? অবশ্যই এটা ভাজ্য হবে, তাহলে ভাগ করতে বলেছে। এইটা দিয়ে ভাগ করছি, তার মানে এটা কী হবে? এটা তার মানে হবে ভাজক। এখানে ভাগফল আছে? নাই। ভাগশেষ তো বার করতে হবে, তার মানে আমাদেরকে কী দিয়ে দিয়েছে? gx দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে? আর এখানে fx দিয়ে দিয়েছে, ভাজ্য এটা, আর এটা gx মানে ভাজক। এবার দেখো, এখানে যেটা বলছিলাম, এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে শূন্য যদি বানাতে পারতাম তাহলে এই গোটাটা শূন্য হয়ে যেত। এখানে চাই ভাজককে শূন্য করি, চাই ভাগফলকে শূন্য করি। এখানে আমরা ভাজককে শূন্য করেছিলাম, এটাকে শূন্য করলেও কোনো প্রবলেম হতো না, তখন এই শূন্যের সাথে এর গুণ হয়ে এই জায়গাটা শূন্যই পড়ে থাকতো, এই জায়গাটায়। আর এখানে 5 যেটা আছে সেটাকে আমরা RS ধরেছি, সেটাই পড়ে থাকতো। কিন্তু প্রবলেম এখানে হলো, এখানে শূন্য বানাবে কাকে? যাকে খুশি বানাতে পারবো, কিন্তু আমাদের বইয়ে মানে কোনটা দেওয়া আছে? gx দেওয়া আছে না qx দেওয়া আছে? qx তো দেওয়া নেই, ভাগফল তো দেওয়া নেই, gx দেওয়া আছে, ভাজক দেওয়া আছে। তো আমরা ওকে নিয়ে কাজ করব। আমাদের বইয়ে শুধু এইটা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে, ভাজক আর ভাজ্য দেওয়া আছে, এটা দেওয়া নেই। তাহলে এর শূন্য বার করব কীভাবে? তো এটাকে আমাকে শূন্য বার করতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলে আমরা শূন্য বার করে এই রিলেশনশিপটা ইউজ করে আমরা অঙ্ক করতে পারবো এবং ভাগশেষ বার করতে পারবো। তো এখানে দেখো, তো আমাদের কাছে আছে gx। তো এটাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে আমরা বুঝবো কীভাবে যে কোনটা gx আর কোনটা fx, কোনটা qx, সেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম, থট প্রসেসটা দেওয়ার চেষ্টা করলাম যে আমরা কীভাবে বুঝি, চিন্তা করি কীভাবে। সমান সমান শূন্য, কেন আমরা জানি শূন্য বার করতে গেলে কী করতে হয়। তো এক্সের ভ্যালু হবে এখানে -2, মানে -2 যদি আমরা fxের ওইখানে পুট করে দিই তাহলে আমরা rx পেয়ে যাবো, মানে ভাগশেষ পেয়ে যাবো। তো আমরা তাই করব। এখানে দেখো লেখা আছে x³ -3x² + 2x + 5 আছে। এখানে যদি আমরা এক্সের ভ্যালুটা পুট করি তাহলে কী হবে? এখানে জাস্ট আমরা রাফে করছি, পরে আমরা সুন্দর করে করব এবং বোঝার চেষ্টা করব ওখানে যে কীভাবে লিখতে হয়। x³ -2 তার কিউব -3x², তো এখানে -2 তার স্কোয়ার +2, আর এখানে এক্সের বদলে -2 + 5। তারপরে এখানে পেলাম এর গুণ করলে আমরা জানি 2-3 বার গুণ করলে 8 হয়। সাইন কী হবে? প্লাস হবে না মাইনাস হবে না? মাইনাসই থাকবে। আমরা জানি এখানে কিউ যদি থাকে, বিজোড় থাকে, তাহলে এখানে মাইনাস হয়, এটা আমরা আগের পার্টেই শিখেছিলাম। এখানে -3 আছে, আর এটা 2 দুগুণে 4 হবে, কিন্তু সাইন হবে প্লাস, কেন এটা জোড় সংখ্যা আছে এখানে। প্লাস 2 দুগুণে 4, এখানে প্লাস হবে না, প্লাসে মাইনাসে মাইনাস হবে, +5।
এবার এটা -8, এর প্লাস আছে, এর মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 12, -2 প্লাস 5। এবার এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস, তো এখানে হবে 8 আর 12 20। তারপর এখানে -2, এখানে 2 দুগুণী 4 হবে, তো এখানে 4, এখানে 4 প্লাস 5, এখানে হলো 20 আর এখানে হলো -4 প্লাস 5। এখানে অবশ্যই বড়কে 12, তো তার সাইন বসবে। এবার 20 আর 4 কী হবে, যোগ হবে, কেন মাইনাসে মাইনাসে প্লাস, তো 20 আর 4 যোগ করলে 24, আর সাইন কী হবে, বড় এর মধ্যে 20, তাই সাইন হবে মাইনাস, তো এখানে মাইনাস। তারপরে +5, এটা থেকে এটা বাদ দিলে হবে 19, আর এ বড় তার জন্য এটা মাইনাস সাইন হবে। তো আমরা পেলাম এখানে 19 বেরালো। তো আমরা এইভাবে ইজিলি, খুব সহজেই আমরা যে কোনো অঙ্কের আমরা ভাগশেষ বার করতে পারবো, ভাগ না করেই ভাগশেষ উপপাদ্য যেটা আছে আমাদের কাছে সেটা ইউজ করে। এবার আমরা এটাকে লিখব, সুন্দরভাবে লিখব। কিভাবে? দেখো এখানে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা এটাকে fx আর এটাকে gx বলে শনাক্ত করলাম, তাই না? এটাকে fx ধরে নিলাম আর এটাকে gx ধরে নিলাম। তো প্রথমে আমরা তাই লিখব, ধরি fx = x³ -3x² প্লাস 2x প্লাস 5। প্রথমে আমরা এই কাজটাই তো করেছিলাম, শনাক্ত করেছিলাম। তারপরে আর gx হিসেবে আমরা শনাক্ত করেছিলাম x প্লাস 2কে। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা এখানে দেখো ফার্স্টে কি করলাম, শূন্য বার করলাম x প্লাস 2 এর। তাহলে আমরা তাই করব যে gx, আমি আর x প্লাস 2 লিখলাম না, এখানে gx মানেই তো x প্লাস 2, এটাকে রিপ্রেজেন্ট করছে, তো আমি এত বড় লিখবো না। যদিও এখানে এর সাইজ আর এর সাইজ সমান, তাহলে এখানে এটা লিখলেও কিছু প্রবলেম হতো না, কিন্তু এইটুকু না হয় আরও বড় হতেও পারতো। তো আমরা তার জন্য আর কি লিখলাম, gx লিখলাম, দিয়ে লিখবো এর 0 হলো, আসলে আমি রাস্তার ধারে আছি ফলে একটু সাউন্ডের প্রবলেম হতে পারে। gx এর 0 হলো কত হবে, x প্লাস 2 = 0, তো x = -2। তারপরে দেখো আমরা কি করলাম, ওই x - 2টা এখানে পুট করলাম। এবার আমরা ডাইরেক্ট পুট করে দেবো এভাবে, আমাদেরকে কিছু তো বলতে হবে যে কেন পুট করলাম, আমরা কী জন্য পুট করলাম। কারণ আমরা জানি ভাগশেষ উপপাদ্যটা আমরা জানি, এবং সেখান থেকে শিখেছি যে যখনই আমরা এই ভাজকের 0টা যদি ভাগশেষে পুট করে দিই, ভাজ্যতে পুট করে দিই, তাহলে আমরা ভাগশেষ পেয়ে যাব। তো আমরা সেটাই লিখব, আর কিছু লিখব না। তো এখানে লিখব যে আমরা জানি, এটা না লিখলে হবে, এটা এক্সট্রা বাড়াবাড়ি করে লিখছি আমি, এটা আমরা জানি ভাগশেষ উপপাদ্য থেকে যে gx এর 0 fx এ বসিয়ে ভাগ শেষ পাই, বাস এইটুকুই লিখলাম। এরপর আমরা যে এই জিনিসটা টোটালটা করলাম সেটা এখানে এনে লিখে দেবো, তাহলে হয়ে যাবে। তো এইভাবে আমরা লিখব। দেখো 3 নম্বরের অঙ্কটা আমি টুকে নিয়েছি, এটা আমি টুকে নিলাম কারণ হচ্ছে আমি যদি আবার করতাম এখানে তাহলে অনেক বড় হয়ে যেত, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো এখানে 3-এর যে অঙ্কটা আছে সেটা দেখার পর প্রথমে আমরা দেখলাম যে এটাকে ভাগ করবে এইটা, তার মানে এইটা হলো ভাজক আর এটা হলো ভাজ্য, তার মানে এই হলো fx আর এই হলো gx, কী বলছি আমি। তো তারপরে যখন ধরে নিলাম, তো gx এর 0 তারপরে আমাদের বার করতে হবে, তো বার করলাম। তারপর আমরা জানি যে কি বলতে হয়, যে ওই লেখাটা যেটা লিখতে হয় সেটা লিখলাম, যে আমরা ভাগশেষ উপপাদ্য থেকে জানি gx এর 0 যদি fx এর বসিয়ে দিই তাহলে ভাগশেষের মান পেয়ে যাব। তো অতএব ভাগশেষ হলো, এটা বসিয়ে দিলাম পরপর। যখন বসালাম তখন দেখো এখানে যেহেতু এটা ভগ্নাংশতা আছে তার ফলে একটু ক্যালকুলেশন হলো, যদি এটা ভগ্নাংশ না থাকতো তাহলে ইজি হতো। আর তারপরে আবার এখানে গুণ্য নাই, যোগ আছে,
ফলে আমাদের আলটিমেটলি আমাদের এখানে গিয়ে লসাগু করে যোগ বিয়োগ করতে হবে, এবং তাই করলাম। জাস্ট আমি এই লাইনটা বলে দিচ্ছি কী হলো। 1-এর কিউব করলে মানে 1-কে 3 বার গুণ করলে 1 হয়, আর 2-কে 3 বার গুণ করলে 8 হয়, তাই লিখলাম মাইনাস মাইনাস 3 3, 1-কে 2 বার গুণ করলে 1, 2-কে 2 বার গুণ করলে 4, প্লাস 2, এখানে দেখো আমি গুণটা করেই নিয়েছি। এই 2-এর সাথে 1-এর গুণ করতে হবে, কারণ 2 উপরে আছে আর নিচে কিছু নেই, মানে 1 আছে। আমরা জানি উপরে উপরে গুণ হয়, তো 2-এর সাথে 1-এর গুণ করলে 2 হয়, নিচে 2 পড়ে থাকলো। তোমরা যদি মনে করতে যে এখানেই কেটে দিব তাও হতো, এই 2 কেটে যাবে, কেন এই উপরে এই নিচে আছে আর এদের মাঝে কিছু নেই, মানে এখানে গুণ আছে। তারপরে 5 আছে এখানে। এবার এইটা পড়ে থাকলো, এটা এর প্লাস আছে 1/4-এর, আর 3-র মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম। 3-এর সাথে 1-এর গুণ হয়ে 3 আর নিচে 4 পড়ে থাকলো, এখানে 1 আর এই 5 যোগ হয়ে 6 হলো। এরপরে আমরা লসাগুর সাহায্যে যোগ বিয়োগ করলাম, তারপরে দেখলাম 43/8 বেরালো, যেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবং তারপর আমরা জানি যে অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেটাকে আমাদের মিশ্র ভগ্নাংশতে পরিণত করে নিতে হয়, এবং তারপরে সেটাই আমি তাই করলাম। এখানে একটা যেটা জিনিস লক্ষ্য করা সেটা হলো যে এখানে যতগুলো ভাজক আছে, মানে যে ভাগ করছে, এ ভাগ করুক, চাই এ ভাগ করুক, চাই এ ভাগ করুক, চাই এখানে এ ভাগ করুক, প্রত্যেকটাতে এক্সের যে ভ্যালু আছে, এক্সের যে পাওয়ার আছে, সর্বোচ্চ পাওয়ার, সেটা 1। দেখো এখানে 1। এবার আমরা জানি যে ভাগ শেষের মাত্রা সবসময় ভাজকের মাত্রা থেকে কম হয়। এবার ভাজকের মাত্রাই তো সব থেকে বেশি 1, 1-এর থেকে কি কম হবে? 1-এর থেকে কম 0 হবে। তাহলে তার মানে ভাগ শেষের মাত্রা হবে এক্সের পাওয়ার 0। আর এক্সের পাওয়ার 0 হোক, বা 1 কোটির পাওয়ার 0 হোক, বা 1-এর পাওয়ার 0 হোক, যারই পাওয়ার 0 হোক, সেটার ভ্যালু আমরা জানি 1। শুধু 0 বাদে, 0-এর পাওয়ার 0 হলে ডাউট, কিন্তু বাদবাকি যে কোনো সংখ্যার যদি পাওয়ার আমরা 0 করে দিই তাহলে তার মান হচ্ছে 1। তো তার মানে এখানে একটা পিওর সংখ্যা পেলাম। তার মানে যতগুলো ভাগশেষ পাবো এখানে আমরা অঙ্কতে, প্রত্যেকটাই সংখ্যা হবে, তার সাথে কোনো XYZ কিছু থাকবে না। যেমন এখানে আমরা একটা পিওর সংখ্যা পেয়েছি ভাগশেষ হিসাবে, সেরকম। এরপরে 4-এর যে অঙ্কটা আছে সেটা আমি আর করাচ্ছি না, কেন ওটা আশা করছি তোমরা পারবে, আর সবগুলো করিয়ে দিলে তোমরা কী করবে নিজে। তো এরপরেও যদি কোনো রকম ডাউট থাকে তো নিচে কমেন্ট করতে পারো, আমি তার আনসার অবশ্যই দেবো। আর প্লিজ অঙ্কের ভিতরে ঢুকে এটা বোঝার চেষ্টা করো যে পদ্ধতিটা কাজ করছে কীভাবে। থ্যাংক ইউ।